পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাস চলছে, বায়োসায়েন্সের ক্লাসে রয়েছি আমরা এবং আইসিডিএস এক্সামের জন্য আজকের ক্লাস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। যারা এই এক্সাম নিয়ে ভাবছেন তারা আমাদের এই ক্লাসকে ফলো করতে পারেন। আমি আবারও স্যারের ক্লাসে চলে যাব। অবশ্যই ম্যাডাম, সময় নষ্ট আমি একদমই করব না। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গাতে কিন্তু আমরা ক্লাসটা বিরতির আগে গেছিলাম, যে প্রোটিনের একটা টাইপ পড়েছিলাম। তো বুঝতেই পারছো তোমাদের জন্য কিন্তু আইসিডিএসে এরকম কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট বা লিপিড যেটা শর্ট নোট কিন্তু 5 নম্বরের জন্য লিখতে দিতে পারে। সো সেইখানের জন্য কিন্তু তোমাদের এই ধরনের ইনফরমেশান কিন্তু লিখে আসতেই হবে, নাহলে কিন্তু মেন্সের মতো এক্সামে গিয়ে কিন্তু স্ট্যান্ড করা খুব চাপের ব্যাপার। তো যাই হোক, আমরা বেশি সময় নষ্ট না করে একদমই স্লাইডে ফিরছি, যেটা আমাদের প্রোটিনের। দেখো নেক্সট পার্ট, দিস ইজ দ্য ক্লাসিফিকেশন বেসড অন কেমিক্যাল নেচার অর সলিবিলিটি, যেখানে 3টে প্রোটিনের পার্ট বলা হচ্ছে। একটা সিম্পল প্রোটিন, একটা কনজুগেটেড প্রোটিন, একটা ডিরাইভ প্রোটিন। যেটা সিম্পল প্রোটিন, দে আর কম্পোজড অনলি অফ অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ, অনলি অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ নিয়ে কিন্তু এটা তৈরি হয়। কনজুগেটেডটা বলছে দেখো, অ্যালং উইথ অ্যামাইনো অ্যাসিড দেয়ার ইজ এ নন প্রোটিন প্রোস্থেটিক গ্রুপ, যেখানে অ্যামাইনো অ্যাসিডের সাথে কিন্তু একটা নন প্রোটিন প্রোস্থেটিক গ্রুপ থেকে থাকে। ডিরাইভ প্রোটিনে বলছে দেখো, দে আর ডিন্যাচুরেটেড অর ডিগ্রেডেড প্রোডাক্টস অফ দ্য অ্যাবভ টু। মোটামুটি এখান থেকে ডিন্যাচুরেটেড বা ডিগ্রেডেশন হওয়ার ফলে যে প্রোডাক্টটা তৈরি হয় সেটাই ডিরাইভ প্রোটিন হিসেবে পেয়ে থাকে। সো দিস ইজ দ্য ক্লাসিফিকেশন বেস কেমিক্যাল নেচার। নেক্সট ওয়ান ইজ প্রোটিনের, যেটা আমাদের সিম্পল যে নেচার অনুযায়ী যে টাইপটা হয়ে থাকে, সেখানে দেখো সেই পার্টগুলো আমি দিয়ে দিয়েছি। একটা সিম্পল প্রোটিনের পার্ট, একটা কনজুগেটেড প্রোটিন, একটা ডিরাইভ প্রোটিন। সিম্পলের মধ্যে দেখো বলছে গ্লোবিউলার হিসাবে অ্যালবিউমিন, যেটা আমাদের ডিমের সাদা অংশে পাওয়া যায়, গ্লোবিউলিন, যেটা আমাদের রক্তে হিমোগ্লোবিউলিন থাকে, হিস্টোন, যেটা ডিএনএ আরএনএতে পাওয়া যায়। ফাইবারাস প্রোটিন হিসেবে দেখো কোলাজেন আছে, এলাস্টিন আছে, কেরাটিন আছে। তো এই এলাস্টিন বুঝতে পারছো আমাদের এলাস্টিসিটির মতো কানেকটিভ টিস্যুতে দেখতে পাওয়া যায়। কেরাটিন আমাদের নখে বা মাথার চুলের মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া কনজুগেটেড প্রোটিনের হাজার একটা টাইপ কিন্তু এখানে লিখেছে। দেখো নিউক্লিয় প্রোটিন মানে বুঝতে পারছো ডিএনএ আরএনএতে পাওয়া যায়, গ্লাইকোপ্রোটিন মানে কার্বোহাইড্রেটযুক্ত খাবারে পাওয়া যায়, মিউকোপ্রোটিন, লাইপ্রোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিনকে আমরা লাইপ্রোপ্রোটিন বলি, ফসফোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন, এরকম ধরনের হাজার একটা প্রোটিন কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। তো এছাড়া ডিরাইভ প্রোটিনের দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাইমারি এবং একটা সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে পড়ছে দেখো কোয়াগুলেটেড প্রোটিন, যেগুলো আমাদের রক্তের ক্লটিং ফ্যাক্টরের সাথে থাকে, প্রোটিনস থাকে, এছাড়া থাকে মেটা প্রোটিনস থাকে। সেকেন্ডারি হিসেবে দেখো প্রোটিয়াস, পেপটাইড, যে বন্ডগুলো হয়ে থাকে অ্যামাইনো অ্যাসিডের সাথে যেগুলো লিঙ্কেজ হয়ে থাকে, সেই পেপটাইড বন্ড, সেইগুলো নিয়ে কিন্তু সেকেন্ডারি প্রোটিনে দেখতে পাওয়া যায়। তো এগুলো বেসিক টাইপ, তোমাদের জন্য জাস্ট ইনফরমেশান বেসড। তোমাদের জন্য কিন্তু আমি চার্ট ফরম্যাটে কিন্তু আইসিডিএসের মেন ক্লাসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আইসিডিএস মেন্সের জন্য কিন্তু এই টপিকগুলোকে তোমরা গিয়ে আলোচনা করো। সো নেক্সট ওয়ান আমরা যাব লিপিড। সো স্লাইডে ফিরছি, হোয়াট ইজ লিপিড। দেখো তোমাদের জন্য একটা মজাদার উক্তি এখানে লেখা আছে। এরকম যখন মেন্সের পরীক্ষা পড়বে, তোমাদের যদি লিপিড সম্বন্ধীয় শর্ট নোট লিখতে দেয়, ডেফিনেটলি এই পেজটা কিন্তু এই উক্তিটা ইউজ করবে, যেখানে বলছে দেখো, উইথ দ্য ওয়াটার আই সে টাচ মি নট। ফ্যাট বা লিপিড যেটা কিন্তু ওয়াটারের সাথে টাচে এলে তার যে অ্যাক্টিভ ক্ষমতা সে কিন্তু নষ্ট হয়ে যায়। টু দ্য টাং আই অ্যাম টেস্টফুল, আমাকে যদি তোমরা টেস্ট করো জিভের মাধ্যমে, সেটা খুবই টেস্টফুল। অ্যান্ড উইদিন দ্য লিমিটস আই অ্যাম ডিউটিফুল, আমাকে যদি লিমিটসের মধ্যে তোমরা খাও তাহলে কিন্তু আমি খুব কর্তব্যপরায়ণ, আমি কিন্তু একটা মেনটেন করি আমার রেসপন্সিবিলিটি। বাট ইন এক্সেস আই অ্যাম ডেঞ্জারাস, তুমি যদি আমাকে শরীরে এক্সেস পরিমাণের ইনটেক করো তাহলে কিন্তু তোমার জীবনের জন্য আমি খুব ক্ষতিকারক। সো দিস ইজ কল লিপিড। নেক্সট ওয়ান, যেটা লিপিডের আমরা এবার মেন পার্টে যাচ্ছি। দেখো হোয়াট ইজ লিপিড। লিপিডস আর দ্য চিপ কনসেন্ট্রেটেড স্টোরেজ ফর্ম অফ এনার্জি ফর্মিং অ্যাবাউট 3.5% অফ দ্য সেল কন্টেন্ট। মোটামুটি আমাদের শরীরে 3.5% যেটা সেলের মধ্যে পাওয়া যায়, এবং যেটা আমাদের শরীরে একটা শক্তি যোগায়, এনার্জিকে কিন্তু যোগায়। লিপিডস আর অর্গ্যানিক সাবস্টেন্স রিলেটিভলি ইনসলিউবল ইন ওয়াটার বাট সলিউবল ইন অর্গ্যানিক সলভেন্ট। বুঝতেই পারছো, যেটা আমাদের ওয়াটারের মধ্যে ইনসলিউবল, কারণ সেটা কখনোই সেখানের সাথে মিশে যেতে পারে না। তেলে জলে কোনোদিনই কি মিশ খায়? ডেফিনেটলি না। বুঝতেই পারছো সেই কনসেপ্ট। যেটা অর্গ্যানিক সলভেন্ট হিসেবে অ্যালকোহল বা ইথার হিসাবে কিন্তু সেখানে মিশতে পারে। সো ফাংশন কি? দে আর কনসেন্ট্রেটেড ফিউয়েল রিজার্ভ অফ দ্য বডি। লিপিডস আর কনস্টিটিউয়েন্ট অফ দ্য মেমব্রেন স্ট্রাকচার অ্যান্ড রেগুলেট দ্য মেমব্রেন পারমিয়াবিলিটি। মোটামুটি একটা মেমব্রেন স্ট্রাকচার গঠন করতে অবশ্যই লিপিডের একটা প্রয়োজন আছে। দেখো আমরা প্লাজমা মেমব্রেন লেয়ারে ডেফিনেটলি পড়েছিলাম পিএলপি লেয়ার, প্রোটিন লিপিড প্রোটিন লেয়ার। সো ডেফিনেটলি একটা লিপিড থাকে। দে সার্ভ অ্যাজ
সোর্স অফ ফ্যাট সলিউবল ভিটামিন, এরা কিন্তু মোটামুটি হিসাবে একটা ফ্যাট সলিউবল ভিটামিনকে তৈরি করতে সাহায্য করে। লিপিডস আর ইম্পর্টেন্ট সেলুলার মেটাবলিক রেগুলেটর, এবং লিপিড প্রোটেক্ট দ্য ইন্টারনাল অর্গ্যান অ্যান্ড সার্ভ অ্যাজ ইনসুলেটিং মেটেরিয়াল, কিছু মেটেরিয়াল ইনসুলেটিং যেগুলোকে ফর্মেশন করতে কিন্তু সাহায্য করে, যেগুলো আমাদের ইন্টারনাল অর্গানে কিন্তু স্টোরেজ থাকে। সো লিপিডের টাইপ কি আমরা দেখে নিই। দেখো লিপিডের টাইপ বলা হচ্ছে তিনটে টাইপ। একটা সিম্পল, যেখানে ফ্যাট, অয়েল বা ওয়াক্স, যেটা ওয়াক্স মানে বুঝতে পারছো, যেটা মৌমাছি থেকে আমাদের হানিবি থেকে যে বি ওয়াক্স, যেটা আমাদের মোম পাওয়া যায়। কমপ্লেক্স টাইপে দেখো ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, লাইপোপ্রোটিন, এই টাইপগুলো পাওয়া যায়। ডিরাইভ লিপিড দেখো বিভিন্ন রকম স্টেরয়েড, যে সমস্ত হরমোন বা আমরা যে ধরনের প্রোটিন শেকগুলো আমরা বডির মেনটেন করতে, ডায়েট করতে যেগুলো খাই, বা যারা জিম করে বিশেষ করে তারা খায়, সেখানে কিন্তু স্টেরয়েড বা টারপেন্সগুলো কিন্তু আমরা ইউজড হয়ে থাকে। সো দিস ইজ লিপিড টাইপ। সো নেক্সট একটা পয়েন্টে আমরা আসছি, দেখো হোয়াট ইজ বিএমআর। শব্দটা কিন্তু তোমাদের কাছে অনেক চেনা, পুরো নামটাও তোমরা জানো। দিস ইজ কল বেসাল মেটাবলিক রেট, যেটা আমাদের বিপাকের ফলে কিন্তু হয়ে থাকে। সো হোয়াট ইজ দ্য বিএমআর, দেখো বলছি, when you are rest not digesting any food and at a comfortable temperature, BMR is the amount of energy it takes for your body to maintain life. এটাই বলতে চাইলাম, বেসাল মেটাবলিক রেট বলতে এটাই বোঝানো যায়, আমরা যে ধরনের খাদ্যটা খাচ্ছি, যে ফুডটা, খাদ্য গ্রহণের পর আমাদের 5 থেকে 6 ঘন্টা যে বডি বিশ্রামরত অবস্থায় থাকছে, যে ফুডটা খেলাম, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং এই যে লিপিড, যেটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, এই ধরনের খাদ্যটাকে আমাদের শরীরে পরিপাক করতে, আগের দিন পরিপাকতন্ত্র তোমাদের জন্য পড়িয়েছি আমি। সো এই পরিপাক করতে যে পরিমাণ হিট এনার্জি, তাপ শক্তি আমাদের শরীর থেকে উৎপন্ন হয়, তার রেটকেই কিন্তু বলা হয় বেসাল মেটাবলিক রেট বা বিএমআর। মানে এক কথায় আমরা কতটা ক্যালোরি গেইন করছি, সেটাকে কি করে পরিপাকের মাধ্যমে ডাইজেস্ট হচ্ছে, এবং সেখান থেকে আমাদের হিট এনার্জি কতটা হচ্ছে, লাগছে, সেটা কি বলছে বিএমআর। অটোমেটিক্যালি তোমরা একটু ঠান্ডা মাথায় বুঝলে ভাববে যে আমরা মাটন বা হাই ফ্যাট জাতীয় জিনিস খেলে আমাদের শরীরে একটু গরম ফিল হয়, বিশেষ করে এই যে শীতকালে অনেকে আমরা বিফ বা পক খেয়ে থাকি, তো সেক্ষেত্রে আমাদের একটা গরম হিট এনার্জি কেন পাই, কারণ এগুলো থেকে কিন্তু বিএমআর রেটটা একটা হিউজ পরিমাণে বাড়ে, যে কারণে কিন্তু আমাদের শরীরকে হিট করে। দেখো তার জন্য আমি দিয়েও রেখেছি আমাদের ক্যালোরিফিক ভ্যালু কতটা আমাদের শরীরে কিন্তু পার্টিকুলার প্রয়োজন হয় বা কতটা উৎপন্ন হয়। দেখো লিখে গেছি, ক্যালোরিফিক ভ্যালু অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাটস আর 4.1 কিলো ক্যালোরি কার্বোহাইড্রেটের জন্য, প্রোটিনের জন্য 4.2 কিলো ক্যালোরি, এবং ডেফিনেটলি ফ্যাটের জন্য দেখো 9.3 কিলো ক্যালোরি। মানে বুঝতেই পারছো মাটন বা রেড মিট বা এই জাতীয় যে সমস্ত ফ্যাটে কতটা কিলো ক্যালোরি হিট আমাদের শরীর থেকে কিন্তু তৈরি হয়, যে কারণে কিন্তু আমাদের শরীরকে একটা হিট করতে সাহায্য করে। সো নেক্সট ওয়ান ইজ আওয়ার এনজাইম। হোয়াট ইজ এনজাইম, দেখো বলছে এনজাইম আর এ গ্রুপ অফ ক্যাটালিস্ট ফাংশনিং ইন এ বায়োলজিক্যাল সিস্টেম। They are usually proteinous substance produced by living cell without themselves getting affected. Enzyme enhance the rate of reaction and are formed in cell under instruction of gene. এনজাইম হচ্ছে লাইক অ্যাজ এ বায়োক্যাটালিস্ট, জৈব অনুঘটকের মতো কাজ করে। শরীরে কোনো একটা কিছু কাজ চলছে, কোনো একটা রিয়াকশান চলছে, কাজকর্ম চলছে ফিজিওলজিক্যাল, ও ওখানে এসে অ্যাড হবে, অ্যাড হয়ে রিয়াকশানটাকে যদি সেই প্রসেসটা খুব গতিপূর্ণ হয়, মানে খুব বিশাল স্পিডে হচ্ছে, প্রসেসটাকে থমকে দিতে পারে। আবার এরমও হতে পারে উল্টোটা, ধরো প্রসেসটা খুব মন্থর গতিতে হচ্ছে, সেটা কিন্তু আরও গতিপূর্ণ করে দিতে পারে, বা কোনো প্রোডাকশানে কিছু জিনিসের প্রোডাকশানের দরকার, ও কিন্তু সেটা তৈরি করে দিতে পারে। দিস ইজ কল এনজাইম। সো উৎসেচকের কাজই কিন্তু এটা। এনজাইম নিয়ে স্টাডি করাকে আমাদের বলা হয়, দেখো স্লাইডে বলা হয়েছে এনজাইমোলজি, খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এসএসসি কোশ্চেনের জন্য তোমাদের কাছে, ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ এনজাইম। দ্য এনজাইম দ্যাট আর প্রডিউসড উইথ ইন এ সেল ফর মেটাবলিক অ্যাক্টিভিটিস আর নোন অ্যাজ এন্ডো এনজাইম, যেটা আমাদের বাইরে, শরীরের বাইরে যেভাবে মেটাবলিক অ্যাক্টিভিটি বিভিন্ন এনজাইম কাজ করে, তাকে আমরা বলি এন্ডো এনজাইম। যে সমস্ত পার্ট আমাদের সিনথেসিস শরীরের যেটা আমাদের শরীরের বাইরে কাজ করে সেটাকে আমরা বলি এক্সো এনজাইম, যেটা আমাদের শরীরের ভেতরে কাজ করে যে সমস্ত এনজাইমের কাজগুলো সেটাকে আমরা বলি এন্ডো এনজাইম। শরীরের ভেতর হলে এন্ডো, বাইরে হলে এক্সো। নেক্সট ওয়ান, এনজাইমের একটা চার্ট দিয়েছি, দেখো কনজুগেটেড এনজাইমের নাম বলা হচ্ছে হলো এনজাইম, প্রোটিন পার্টকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম,
কোফ্যাক্টরকে বলা হচ্ছে যেটা নন প্রোটিন পার্ট। সেই কোফ্যাক্টরে কিন্তু তিনটে পার্ট আছে। কোএনজাইম, যেখানে অর্গানিক মলিকিউলগুলো খুব লুজলি অ্যাটাচ থাকে, খুব আলগাভাবে অ্যাটাচ থাকে, যেমন দেখো এনএডি, এটিপি, যেগুলো আমরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রসেসে অলরেডি পড়ে ফেলেছি। ফসফেটিক গ্রুপ হচ্ছে খুব একদম শক্তভাবে অ্যাটাচ থাকে, যেটা বায়োটিন। ইনঅর্গ্যানিক আয়ন হিসাবে দেখো ক্লোরিন, জিঙ্ক, এগুলো কাজ করে। সাম স্পেশাল ফ্যাক্ট ফর্ম এনজাইম, যেটা ইনঅ্যাক্টিভ ফর্ম অফ এনজাইম ইজ কল জাইমোজেন। ডায়াটেজ এমনটা মোস্ট প্রিমিটিভ এনজাইম, সবার প্রথম কিন্তু যে এনজাইম আবিষ্কার হয়। রিউবিউস্কো একটা মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন নেচার, সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এবং অবশ্যই দেখো নিচের দিকে কিছু পয়েন্টে দেওয়া হয়েছে তোমাদের, যেখানে মেটাবলিজম। সো হোয়াট ইজ মেটাবলিজম? একটু আগেই তোমাদের আমি বিএমআর পড়াচ্ছিলাম, বেসাল মেটাবলিক রেট। তো মেটাবলিজম মানে বুঝতে পারছো বিপাক। এই বিপাকের কিন্তু তোমায় মনে রাখতে হবে তিনটে টাইপ হয়, তিনটে। নাম্বার 1 ইজ অ্যানাবলিজম, নাম্বার 2 ইজ ক্যাটাবলিজম, নাম্বার 3 ইজ অ্যামফিবলিজম। বাংলাটা তোমাদের সবারই মনে থাকে, ইংলিশটা একটু কিছু গিয়ে হয়তো ভুলে যাও, কারণ দেখো আমাদের এই কম্পিটিটিভ সেক্টরের পড়াশোনাটা আমরা জানি যে মাধ্যমিক লেভেলের স্ট্যান্ডার্ডে বা এইচএস লেভেল স্ট্যান্ডার্ডে সবাই গ্র্যাজুয়েশন পাস করে একটা আমাদের এজ গ্যাপ হয়ে যায়, বা একটা এই পড়াশোনার সাথে রিলেটেড অনেক দিন মিস চলে যায়, যে কারণে কিন্তু এই পার্টগুলো আমরা ভুলে যাই। যেগুলো দেখো তোমরা বাংলায় পড়েছিলে উপচিতি বিপাক বা অপচিতি বিপাক বা আমাদের যেটা সমচিতি বিপাক, সেটারই এখানে নাম। যেটা অ্যানাবলিজম, যেখানে আমরা বডিতে কোনো কিছু খাওয়ার ফলে আমাদের বডির শুষ্ক ওজন বাড়ে, সেটাই উপচিতি বিপাক বা অ্যানাবলিজম। যখন কোনো কিছু বডি থেকে বেরিয়ে যাওয়ার ফলে বডির শুষ্ক ওজন কমে যায়, সেটাই কিন্তু ক্যাটাবলিজম, যেটা আমাদের কাছে অপচিতি বিপাক। যেমন এক্সক্রিশন, রেচন বা রেসপিরেশনে কোনো কিছু ছাড়ছি, প্রসেসটা কিন্তু ক্যাটাবলিজম বা অপচিতি বিপাক। কোনো কিছু খাচ্ছি, এই যে নিউট্রিশন, যেটা কিন্তু একটা অ্যানাবলিক প্রসেস বা অ্যানাবলিজম। আর মনে রেখো অ্যামফিবলিজম, দিস ইজ টু টাইপ একসাথে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানাবলিক কাম ক্যাটাবলিক, যেটা আমাদের ক্রেবস সাইকেল আমরা রেসপিরেশনে পড়েছিলাম, সেটাই কিন্তু দেখতে পাওয়া যায় ক্রেবস চক্রের মাধ্যমে। সো কিছু তোমাদের জন্য গ্রুপ অফ এনজাইমের আমি নাম দিয়ে রেখেছি। দেখো অক্সিডো রিডাকটেজ, যেটা আমাদের এক্সাম্পল হিসাবে থাকে ডিহাইড্রোজিনেস এবং অক্সিডেজ, যেটা আমাদের অক্সিজেন বা হাইড্রোজেন মলিকিউলস বা অ্যাটমসকে কিন্তু কী করে, ইলেকট্রন ফর্ম ওয়ান সাবস্টেন্স টু অ্যানাদার, একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ট্রান্সফার করতে সাহায্য করে। ট্রান্সফারেজের কাজ দেখো, ট্রান্সফার অফ এ স্পেসিফিক গ্রুপ ফ্রম ওয়ান সাবস্টেন্স টু অ্যানাদার, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতেও এর সাহায্য করে নিয়ে যেতে। হাইড্রোলেস দেখো, হাইড্রোলাইসিস অফ সাবস্টেট, মোটামুটি একটা হাইড্রোলাইসিস করতে সাহায্য করে। আইসোমারেজ, চেঞ্জ অফ মলিকিউলার ফর্ম অফ দ্য সাবস্টেট, একটা মলিকুলার স্ট্রাকচারশিপ চেঞ্জ করে। লাইয়েজের কাজ হচ্ছে দেখো নন হাইড্রোলাইটিক রিমুভাল অর অ্যাডিশন অফ এ গ্রুপ অফ সাবস্টেট, নন হাইড্রোলাইটিক জিনিসের একটা চেঞ্জ করে। লাইগেসের কাজ হচ্ছে জয়নিং অফ টু মলিকিউল বাই ফর্মেশন এ নিউ বন্ড, একটা বন্ডিং কেমিস্ট্রি তৈরি করতে সাহায্য করে, মানে একটা প্যাচ আপ করতে সাহায্য করে। দিস ইজ লাইগেস। নেক্সট ওয়ান আমাদের পার্ট মিনারেলস। সো দেখো আমরা কিন্তু পড়তে পড়তে অলরেডি বায়োমলিকিউলসের 4টে পার্ট পড়ে ফেলেছি। প্রথমে পড়েছি কার্বোহাইড্রেট, সেকেন্ড পড়েছি আমরা কি প্রোটিন, থার্ড পড়েছি কিন্তু আমরা লিপিড, ফোর্থ পড়লাম এনজাইম। এখনও কিন্তু বাকি আছে কি আমাদের দুটো পার্ট, একটা মিনারেলস আর একটা হচ্ছে কি ভিটামিনস। দেন কিন্তু আমরা কিছু শর্ট কোশ্চেন পার্টে দেখে নেব প্রিভিয়াস ইয়ার যে সমস্ত এক্সামগুলো হয়ে গেছে রেল এসএসসি মতো এক্সামে, কারণ আগের দিন তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম আমি পুড়িয়েছিলাম এবং সেখানে তোমাদেরকে অবশ্যই বলেছিলাম প্রশ্ন বলার আমি সময় পাইনি, ক্লাসে কিন্তু সেইভাবে সময় ছিল না। সো আজকে কিন্তু আমরা তারপরে কিছু কোশ্চেন ডিসকাসের দিকে যাব। সো হোয়াট ইজ মিনারেল? মিনারেল মানে বুঝতেই পারছো খনিজ লবণ, যে পার্টটা আমাদের জন্য কিন্তু অতটা জরুরি না। কাদের জন্য জরুরি? কারণ গাছেদের জন্য। বিকজ দেখো আমাদের শরীরে হরমোন আছে, গাছেদের শরীরে ডেফিনেটলি হরমোন বেরোয় কিন্তু খুব কম অ্যামাউন্টে। আমাদের শরীরে দেখো ভিটামিন কাজ করে, কিন্তু ওদের শরীরে দেখো কোনো ভিটামিন বলে কোনো বস্তু নেই। সো ওদেরও বেঁচে থাকার জন্য পুষ্টির জন্য ডেফিনেটলি কিসের দরকার, কিছু একটা জিনিসের তো প্রয়োজন, সেটাই হলো মিনারেলস। সেই মিনারেলসের কিন্তু দুটো পার্ট হয়, একটা ম্যাক্রো মিনারেলস আর একটা হচ্ছে মাইক্রো মিনারেলস। ম্যাক্রো মিনারেলসের দেখো যে টাইপের উদাহরণগুলো দেওয়া হয়েছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। অবশ্যই কিন্তু তোমরা ডাব্লিউবিসিএসের এক্সামের জন্য কিন্তু এই মিনারেলসের এক্সাম্পলগুলো মুখস্থ করে যেওই। এবং দেখো যেগুলো মাইক্রো, যেগুলো কম জরুরি, খুব কম পরিমাণে দরকার, তার এক্সাম্পল দেওয়া হয়েছে আয়রন, বোরন, মলিবডিনাম, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্লোরিন, কোবাল্ট এক্সেট্রা। বুঝতেই পারছো যেগুলো কম জরুরি। দেখো 2019 ডাব্লিউবিসিএস মেন্সের মতো পরীক্ষায় কিন্তু প্রশ্ন করেছিল এফি বা আয়রন কোন মিনারেলসের মধ্যে পড়ে, ম্যাক্রো না মাইক্রো? ডেফিনেটলি উত্তর হবে কি মাইক্রো। সো এই ধরনের প্রশ্নের জন্য বি কেয়ারফুল, রেডি থেকো তোমরা।
কার্বন হাইড্রোজেন অক্সিজেন এমন একটা মলিকিউল, যে কোনো মলিকিউলস তৈরি করতে গেলে কিন্তু এটা প্রধান প্রাইমারি স্ট্রাকচার হিসেবে কাজ করে। সো মিনারেলস থেকে কোন জায়গায় প্রশ্ন আসে, যে জায়গাটা কিন্তু আমরা একটা ফোকাস করব। মিনারেলসের দেখো সব কিছু পড়ার নেই, আমি এতক্ষণ অবধি তোমাদের যা যা ডিসকাস করছি, যে জায়গাটুকু তোমাদের জোনেশন যেটুকু পড়লে কিন্তু মোর দ্যান ইনাফ ফর দিস কম্পিটিটিভ সেক্টর, সেটাই বলছি। এবং মিনারেলস থেকে প্রশ্ন আসার জায়গা কিন্তু প্ল্যান্টসদের এর অভাবে কী রোগ দেখতে পাওয়া যায়, আমাদের অ্যানিমালসদের এর অভাবে কী রোগ দেখতে পাওয়া যায়। সো দেখো প্ল্যান্টদের ক্ষেত্রে মিনারেলের নাইট্রোজেনের অভাবে দেখা যায় ক্লোরোসিস ইন লিফ, যেটা হচ্ছে গাছের পাতার রং সবুজ থেকে ইয়েলিশ হয়ে যাওয়া। ম্যাগনেসিয়ামের অভাবে দেখা যায় ইন্টারভেনাল ক্লোরোসিস, যেখানে কিন্তু কী হয়, ইন্টারভেনাল ক্লোরোসিস বলতে সেটা যখন উপশিরায় শিরায় ছড়িয়ে যায়। পটাশিয়ামের অভাবে হয় নেক্রোসিস, সেই কালারটা যখন ইয়েলিশ থেকে খয়েরি কালারে ট্রান্সফার হয়ে যায় সেটা কি বলে নেক্রোসিস। আয়রনের অভাবে হয় ইনহিবিশন অফ এরোবিক রেসপিরেশন, একটা শ্বসনে বাধা প্রদান করে। আর ডেফিনেটলি ক্যালসিয়ামে যার অভাবে হয় কিন্তু আমাদের কি স্টান্ট গ্রোথ, যেখানে কিন্তু বৃদ্ধি ব্যাহত হয়। সেম অ্যাজ দেখো আমাদের শরীরেও অ্যানিমালদের শরীরেও কিন্তু এর ডেফিসিয়েন্সিতে কিছু রোগ দেখা যায়, যেমন কি ক্যালসিয়ামের অভাবে হয় রিকেটস, বুঝতেই পারছো, হাত পা সরু হয়ে যাওয়া, ডেন্টাল দিকে দাঁতের ক্ষয়, অস্টিওম্যালেশিয়া, হাড়গুলো ক্ষয়ে যাওয়া। আয়রনের অভাবে দেখো আমরা সবাই জানি অ্যানিমিয়া, যেটা রক্তকল্পতা দেখা যায় রিডিউসড হিমোগ্লোবিন, যেখানে হিমোগ্লোবিন লেভেল কিন্তু কমতে থাকে। আয়োডিনের অভাবে দেখো সিম্পল গয়টার, গলগণ্ড, যেটা বুঝতেই পারছো যেখান থেকে থাইরয়েডের উৎপত্তি। পটাশিয়ামের অভাবে হয় স্টেরিলিটি, বন্ধাত্মতা, যেখানে বেবি কনসিভ করার ক্ষমতা কিন্তু যেখানে হারিয়ে ফেলে। সোডিয়াম, যেটা আমাদের শরীরে একটা জলের কনসেন্ট্রেশনকে মেনটেন করতে পারে, দেখো লস অফ কিডনি ফাংশন, যেটা কিন্তু আমাদের শরীরের বৃক্কে যে জল আমাদের মেনটেন করে সারাদিনে কত পরিমাণ জলের প্রয়োজন বা জলের প্রয়োজন না, সেটা কিন্তু মেনটেন করে এই সোডিয়াম। সো কিডনির ফাংশন কিন্তু লস হয়ে যায়। ক্লোরিনের অভাবে হয় ডায়রিয়া, বুঝতেই পারছো, যেটা আমাদের স্টুল, যেটা ফিকাল ম্যাটার, যেটা লুজ মোশন হয়ে থাকে সেটাই। আর সবার লাস্ট আছে দেখো কোবাল্ট। কোবাল্টের ক্ষেত্রে লেখা আছে দেখো দিস ইজ পার্নিসিয়াস অ্যানিমিয়া। এবার মাথায় রাখতে হবে অ্যানিমিয়ার কিন্তু ক্লাসিফিকেশান আছে, আমি একটু পরেই ডিসকাস করবো, কারণ সেখানে কিন্তু হরমোন পার্টে আমরা জানবো এই অ্যানিমিয়ার বিশেষ করে দুটো টাইপ আছে, একটা পার্নিসিয়াস অ্যানিমিয়া এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া অ্যাকচুয়ালি কী সেটা সম্বন্ধে সে জানবো। একদমই স্যার, আমরা অ্যানিমিয়ার ডিটেলসটা জানবো আর কি কি ভাগ রয়েছে। তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, সময় আবারও একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরে আসছি এই ইম্পর্টেন্ট ক্লাসে, সঙ্গে থাকুন।